ভালোবাসা শব্দটা খুবই সাধারণ, কিন্তু একে ঠিকভাবে সংজ্ঞায়িত করা যায় না। কাউকে না পাওয়ার মধ্য দিয়েও যে ভালোবাসা যায় সেটি আজকের গল্পে বুঝতে পারবে। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই মনোজ নামে একজনকে দেখতে পাই। সে মিডিল ক্লাস ফ্যামিলির একটা ছেলে। সে আর তার মা ভাগলপুরে থাকে। মনোজ একটা ফ্যাক্টরিতে কাজ করত। সেই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ায় সে এখন বেকার। তাদের সংসারের অবস্থা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। তাই মনোজ ঠিক করেছে গ্রামের মধ্যেই একটা ছোটোখাটো ব্যবসা করবে, আর তার জন্য লাগবে 35,000 টাকা। এই গল্পটি 2004 সালের প্রেক্ষাপটে, সুতরাং সেই সময়কার 35,000 টাকা মানে অনেক টাকা। কিন্তু মনোজের পক্ষে ওই টাকাটা জোগাড় করা খুব ডিফিকাল্ট। তাই সে ঠিক করে তার কলেজের বন্ধুর কাছে যাবে, সে হয়তো তাকে সাহায্য করবে। তো এরপরে মনোজ কলকাতায় তার বন্ধুর বাড়িতে চলে আসে। এই যে তার বন্ধু অলোক টিভি সিরিয়ালের একটা কোম্পানিতে কাজ করে। তো সেই সব নিয়ে টুকটাক গল্প হয় তাদের মধ্যে। তো অলোকের পক্ষেও এতটা টাকা একসঙ্গে জোগাড় করা সম্ভব হয় না। তাই তাদের যত বন্ধু আসে সবার কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে টাকা জোগাড় করবে বলে ঠিক করে। তো সেই মতো অলোক একটা চিঠিও লেখে, আর যাদের ফোন ছিল তাদেরকে ফোন করে, কারণ সেই সময় অতটাও ফোনের ব্যবহার চালু হয়নি। কিন্তু মনোজের কেমন একটা লাগে, সে সব বন্ধুর কাছ থেকে টাকা চাইতে ঠিক রাজি হয় না। কিন্তু তার কিছু করারও নেই। সে বাথরুমে দরজা বন্ধ করে একাই কাঁদতে থাকে। আর এটা অলোকের স্ত্রী শিলা শুনতে পায়। শিলা খুবই ভালো একটা মেয়ে। সে বুঝতে পারে যে মনোজ আসলেই কষ্টে আছে। তো সে তার স্বামী অলোককে বলে যে তার কোম্পানিতেই একটা মনোজের চাকরি করিয়ে দিতে। কিন্তু অলোক বলে ও এটা করতে পারবে না, ওর প্রোডাকশন কোম্পানিতে কাজ করার মতন ইচ্ছা বা সত্তা কোনোটাই নেই। তো খাওয়ার টেবিলে বসে অলোক মনোজকে একটা ঠিকানার লিস্ট ধরিয়ে দেয়। আসলে এইগুলি সেই বন্ধুদের ঠিকানা যাদের কাছ থেকে আর কি মনোজ টাকা নেবে। আর আজকে অলোক সঙ্গেই যেত, কিন্তু তার হবে না, কারণ তার আজকে ওই টিভি সিরিয়াল নিয়ে একটা বিশেষ মিটিং আছে, তাকে সেখানে যেতেই হবে। তো মনোজ হঠাৎ তার পকেট থেকে একটা ঠিকানা বার করে আর অলোককে বলে যে এই ঠিকানাটা কোথায় বলতো। তো এই ঠিকানা দেখে অলোকের মাথায় গরম হয়ে যায়। আসলে এই ঠিকানাটা হচ্ছে মনোজের প্রাক্তন প্রেমিকা নীরুর শ্বশুর বাড়ির ঠিকানা। আর মনোজ যখন কলকাতায় আসছিল তখন তার মাও তাকে বারণ করেছিল যে কোনো অবস্থাতেই সে যেন নীরুর সঙ্গে দেখা না করে বা তার কাছে গিয়ে হাত না পাতে। তো অলোক মনোজকে ওই ঠিকানা কোথায় বলতে চায় না, কিন্তু মনোজের জোড়াজড়িতে অলোক ঠিকানা বলতে বাধ্য হয়। আসলে নীরুর উপরে এদের সবারই একটা ক্ষোভ আছে। আসলে নীরু মনোজের বন্ধুই ছিল। তারপরে যেমনটা হয় আর কি, সম্পর্ক প্রেমের দিকে গড়ায়। কিন্তু এক সময় নীরু একটা বড়লোক পার্টি দেখে কেটে পড়ে। ব্যাস, আচমকাই তাদের গল্পের দা এন্ড হয়ে যায়। তো মনোজ যখন বেরোচ্ছিল তখন বাইরে বিশাল জোরে বৃষ্টি নামে। তো শিলা মনোজকে একটা রেনকোট দেয়। আর মনোজের যেহেতু একটা ফোনও নেই, তাই শিলা তার ফোনটি মনোজকে দিয়ে বলে রাস্তায় কোনো সমস্যা হলে আমাদের বাড়ির নাম্বারে ফোন কর। আর নীরুর সঙ্গে যেহেতু দেখাই করতে যাচ্ছ, তো ওর জন্য যাই হোক একটা গিফট নিয়ে যেও। কিন্তু মনোজের পকেটে ওই শুধু বলো সুবা কেসরি ছাড়া একটা পয়সা পর্যন্ত নেই। তো যাই হোক, এরপরে মনোজ তার বন্ধুদের কাছ থেকে খানিকটা টাকা জোগাড় করে এবং অবশেষে সে নীরুদের বাড়িতে আসে। সে বেশ কয়েকবার কলিং বেল বাজায়, কিন্তু কেউ দরজা খোলে না। তো সে চলে যাবার উপক্রম করতেই হঠাৎ নীরুই দরজা খোলে। তো স্বাভাবিক, দুজন দুজনকে দেখেই ফ্যাল করে চেয়ে থাকে। অবশেষে নীরুই নীরবতা ভঙ্গ করে বলে যে সে ঘুমিয়ে পড়েছিল, তাই কলিং বেলের শব্দ সে শুনতে পায়নি। আর এই সময় বাড়ির চাকরেটাও থাকে না, সব তাসের আড্ডায় চলে যায়। ওই জন্য আর কি দরজা খোলার লোক হয়নি। তো এইসব বলতে বলতে নীরু মনোজকে নিয়ে ঘরে এসে বসায়। তাদের এই প্রায় 6 বছর পরে দেখা হচ্ছে। তো মনোজ বাড়ির মধ্যে অনেক ফার্নিচার দেখতে পায়, মানে যেগুলো একটা সাধারণ বাড়ির মধ্যেও খুব একটা দেখা যায় না, যদি না তারা বিশাল বিশাল বড়লোক হয়। তো মনোজ আর কৌতূহল চেপে রাখতেই পারে না। সে নীরুকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করে। নীরু বলে আমার বরের অ্যান্টিক জিনিসপত্র খুবই পছন্দের। ওনার কথা হচ্ছে এই একটাও জিনিসপত্র বাড়ির থেকে সরানো যাবে না। বড় বাড়ির বউ হলেন, এইগুলোতে একটু মানিয়ে নিয়ে থাকতেই হবে। মনোজ নিজেকে ধিক্কার জানায় যে ভালোই হয়েছে নীরুর সঙ্গে তার বিয়েটা হয়নি, নয়তো নীরুকে সে ভালো স্বামী এত বড় বাড়ি থেকে বঞ্চিত করে ফেলতো। তো যাই হোক, ঘরের দরজা জানালা সবকিছুই বন্ধ থাকায় মনোজের একটু অস্বস্তি হচ্ছিল। হাওয়া বাতাস খেলার থেকে বড় কথা, নীরু তার এখন কেউই নয়। সে অনেক বড় বাড়ির বউ, আর তার সঙ্গে এইভাবে বন্ধ ঘরে থাকাটা
খুব একটা ভালো দেখায় না। তো সে দরজা জানালা খুলতে গেলে নীরু খুলতে বারণ করে। সে বলে, বাইরে বৃষ্টি হচ্ছে তো, ঘরের মধ্যে সব জল ঢুকে আসবে, দামি আসবাবপত্রগুলো আছে ওগুলো তো নষ্ট হয়ে যাবে না, আর অল্প বৃষ্টিতেই কারেন্টটাও যায় চলে, ঘরে জেনারেটর থাকলেও আমি তো চালাতে পারি না, আর তেলটাও যে কোথায় রাখা আছে তা কি জানি, এই একটাই মোমবাতি আছে, ইউজ হয় না তো ওই জন্য কেনা হয় না, বাতাসে বারবার নিভে যাবে, সমস্যা হয়ে যাবে, থাক না। তো মনোজ আর কিছুই বলে না। তো এরপরে মনোজ নীরুর স্বামীর কথা জিজ্ঞাসা করলে নীরু বলে তার স্বামী জাপানে আছে, আজকেই ফেরার কথা ছিল, কিন্তু একটা কাজে ওনাকেই আবার আজকে জার্মানি চলে যেতে হবে। কি আর করা যাবে, মানুষটাকে সবসময় বিদেশেই ঘুরতে হয়, এখন আমার একা থাকাটা অভ্যেস হয়ে গেছে। মনোজ বলে, তা তুমি তোমার স্বামীর সঙ্গেই তো বিদেশে থাকতে পারো, ওর যেখানে যেখানে কাজ হবে তুমি সেখানেই থাকবে। হ্যাঁ, অনেকটাই প্রবলেম হবে, কিন্তু চেষ্টা করতে পারো। নীরু বলে, আমার বিদেশে অত ভালো লাগে না, আর অত ইংরাজিও বলতে পারি না আমি, আর যদি আমি ফ্লাইটের টয়লেটে আটকে যাই। মনোজ বলে, আটকাবে কেন, সেরকম ব্যবস্থা করা আছে। নীরু বলে, না বাবা থাক, আমি এখানেই ভালো আছি। হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। মনোজ দরজা খুলতে গেলেই নীরু তাকে আটকায় আর বলে, একদম দরজা খুলবে না, থাক, এখনকার মানুষ জানোই তো ভালো না, তোমাকে এই ঘরের মধ্যে একা বসে থাকতে দেখলে ওরা কি না কি ভেবে বসবে কে জানে, ওর চেয়ে থাক। তাছাড়া আমার স্বামীকে হয়তো কি উল্টোপাল্টা বোঝাবে, সে মানুষটা দেশের বাইরে থাকে, কি না কি ভাববে, ওর চেয়ে থাক। কারণ আমার স্বামীর এটা পছন্দ নয় যে আমি অন্য কোনো ছেলে বা যে আমার ভালো বন্ধুই হোক না কেন তার সঙ্গে যেন আমি না মিশি। মনোজও আর কথা বাড়ায় না, সেভাবে মাত্র তো কয়েক ঘন্টার জন্যই দেখা করতে এসছে, থাক, তার যাতে সুবিধা হয় তেমনভাবেই থাকা উচিত। তো এরপরে নীরু মনোজকে জিজ্ঞাসা করে যে সে এখন কি করছে। মনোজ এইবার একটু দমে যায়, সে নিজেকে সংবরণ করে বলে, এই রিসেন্টলি সে একটা প্রোডাকশন হাউস খুলেছে, ওই এখন সে ছোটোখাটো টিভি সিরিয়ালগুলোই চালাচ্ছে, পরবর্তীতে আরও বড় করার চিন্তাভাবনা আছে। আসলে সে তার বন্ধুর কাজকেই নিজের নাম করে এখানে চালাচ্ছে। তো তখনই মনোজের ফোনটা বেজে ওঠে, শিলাই ফোন করেছে। আসলে মনোজ টাকা জোগাড় করতে পেরেছে কিনা বা সে সারাদিন খেয়েছে কিনা এই খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু মনোজ শিলার সঙ্গে একটু কনফিডেন্সের সাথেই কথা বলতে থাকে। তো শিলাও কিছুটা অবাক হয়, স্বাভাবিক মনোজ চুপচাপই থাকে, হঠাৎ সে এতটা কনফিডেন্স কোত্থেকে পেল। তো যাই হোক, মনোজ ফোন রাখলে নীরু বলে, বাবা তুমি আবার ফোন কিনেছো, তখন তো গ্রামে নেটওয়ার্ক ছিল না, এখন এসছে। মনোজ বলে, না না, এটা আমার সেক্রেটারির ফোন, যখন আমি কলকাতায় আসি তখন আমি ইউজ করি। এবং সে আরও কিছুটা ঢপ মারে, আরও বলে যে সে গ্রামে এখন 6 তলা বাড়ি করেছে, উপরতলায় সে আর মা থাকে, আর নিচে চাকর বাকর, আর আমার বিয়ের জন্য দেখাশোনা চলছে, তবে এবছর আর সময় করে উঠতে পারবো না, হয়তো যদি টিভিতে স্লট পাওয়া যায় তাহলে এই বছরই তাকে প্রোডাকশন চালু করতে হবে। আসলে এই স্লট বুকিংয়ের ব্যাপারটা আজ সকালেই সে তার বন্ধুর থেকে শুনেছিল। তো নীরু বলে, তোমার ওই সেক্রেটারির থেকে একটু দূরে থাকাই ভালো, কারণ এখনকার মেয়েরা ভালো না, হয়তো ও তোমার সঙ্গে ফ্ল্যাট করছিল। যাই হোক, কি খাবে বলো, আমাদের কত বছর পরে দেখা, তোমাকে না খাবিয়ে আমি তো ছাড়বো না। মনোজ বলে, না না, কিছুই করতে হবে না, আমি বাইরে হালকা খেয়ে এসছি, আর এখন আমি একটু ডায়েটও করছি, অত খাই না। নীরু বলে, হ্যাঁ আমিও ডায়েটে আছি, আর শুক্রবার দুপুরে ওই হালকা খিচুড়ি খাই, আর কিছুই খাই না। আর আজকেই দেখো বাড়িতে কোনো চাকর বাকর নেই, তোমাকে যে কিছু বানিয়ে দেবে তারও জো নেই। আসলে আমি জিনিসপত্র কোথায় কী আছে ঠিক করে জানি না, তো যাই তোমার জন্য দোকান থেকে কচুরি নিয়ে আসি। মনোজ নীরুকে যেতে বাধা দেয়, কিন্তু নীরু শোনে না। দুপুরবেলাতে কেউ বাড়িতে এলে তাকে কিছু না খাইয়ে ছাড়াটা সত্যি কেমন একটা লাগে। তো বাইরে তখনও বৃষ্টি হচ্ছে, তো নীরু মনোজের রেনকোটটাই পরে কচুরি আনতে বেরিয়ে যায়, আর যাওয়ার সময় বলে যায়, আমি ব্যতীত অন্য যে কেউ এসে কলিং বেল বাজাক বা ডাকুক, দরজা খুলবে না। তো নীরু চলে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ কেটে যায়। মনোজের আর বদ্ধ ঘরে বসে থাকতে ভালো লাগছিল না, তাই সে উঠে গিয়ে ঘরের দরজা জানালাগুলো খুলে দেয় এবং একটা সিগারেট ধরিয়ে খাচ্ছিল। হঠাৎ জানলা দিয়ে একটি লোক মনোজকে ডাকতে থাকে আর বলে, দাদা দয়া করে কিছু সময়ের জন্য আপনি দরজাটা একটু খুলে দিতে পারবেন, আসলে আমার খুব জোরে টয়লেট পেয়েছে, আশেপাশে আমি কোনো পাবলিক টয়লেট পেলাম না, তাই দয়া করে আপনাদের বাথরুমটা আমাকে একটু ইউজ করতে দিন না, বিশ্বাস করুন আমার পুরো ফেটে যাচ্ছে, আমি আর দাঁড়াতে পারছি না। তো মনোজ ইতস্তত করতে থাকে, প্রথমত এটা তার বাড়ি নয়, আর দ্বিতীয়ত তাকে বারণ করা হয়েছে সে যেন ঘরে ঢুকতে না দেয়, কিন্তু ওই লোকটার এমন পরিস্থিতি দেখে তারও মায়া হয়, অতঃপর সে অত না ভেবেই ঘরের দরজাটা সে খুলে দেয়। তো এরপরে লোকটি বাথরুমে যায় এবং হালকা হয়ে আসার পরেও সে ঘরের মধ্যেই বসে পড়ে এবং বাইরে যাওয়ার নামই নিচ্ছে না। মনোজ বলে, আপনার কাজ মিটে গেছে তো আপনি চলে যান। লোকটি বলে, এটা আমার বাড়ি, আমি কেন বেরোবো?
আপনি তো দেখছি আমাকেই আমার বাড়ির থেকেই তাড়িয়ে দিচ্ছেন। মনোজ তো ভ্যাবাচাকা মেরে যায়। তো মনোজের মনের এক গাদা প্রশ্নকে আঁচ করেই লোকটি বলে, আসলে এই বাড়িটা আমার। আমি প্রায় প্রতিদিন এই বাড়ি ভাড়া আদায় করার জন্যে টহল দিতে থাকি, কিন্তু এই বাড়ির লোক দরজাই খোলে না। আমি আজকে সকাল থেকেই ঘরের বাইরে নিরুর জন্য অপেক্ষা করে আছি। এই যে আপনি রিক্সা করে এলেন, কলিং বেল বাজালেন, ঘরে ঢুকলেন, আমি সবই দেখেছি। মনোজ বলে, তো কি হয়েছে, এই বাড়িটা তো নিরুর স্বামীর। লোকটি বলে, হ্যাঁ, নিরু তাহলে আপনাকে এটাও বলেছে যে এই বাড়ির সব ফার্নিচারগুলো তাদের। এখন এই বাড়িটি আসলে ওই নাটক কোম্পানির ফার্নিচারগুলো রাখার কাজে ব্যবহার করা হয়। এর পরের বার যখন আপনি আবার আসবেন তখন দেখতে পাবেন যে আরও অন্যান্য ফার্নিচার রাখা আছে। মনোজ বলে, যখন নিরুর বিয়ে হয়েছিল তখন তো ওর স্বামীরা অনেক বড় লোক ছিল। তখন লোকটি বলে, হ্যাঁ, এই বাড়ি দেখিয়েই তো বিয়ে করেছে। নিরুর স্বামী যখন এই বাড়িটা ভাড়া নেয় তখন অনেক বড় কোম্পানিতে কাজ করে, এই সেই বলে ভাড়া নেয়। কিন্তু বাড়ি ভাড়া নেওয়ার পর থেকে এই 1 মাসের ভাড়াও ঠিকঠাক করে দেই। পরে আমি জানতে পারি ওর স্বামী যে কোম্পানিতে কাজ করতো সেখানে কারচুপি করার জন্য ওর চাকরিটা যায়। পরে আবার অন্য কোম্পানিতে জয়েন করে, কিন্তু সেই স্বভাব যায় না, সেখানেও চুরি করে, সেখান থেকেও বাদ দিয়ে দেয়। তারপরে বাড়ি বসে থাকতে থাকতে নেশায় আসক্ত হয়ে যায়। আর মাঝরাতে মদ খেয়ে হেলতে দুলতে বাড়ি ফিরবে, তারপরে বাড়ি ঢুকেই ঝামেলা। সে যা পারে ওরা করুক, আর 2-3 দিনের মধ্যেই ওদেরকে আমি বাড়ি থেকে পার করে দেবো, সেটা ওদেরকে বলেওছি। কারণ অনেক দিন হয়ে গেছে, ভাড়া জমতে জমতে 40,000 টাকা হয়ে গেছে। এই টাকা তো দিতেই পারবে না, আর দেবেই বা কী করে, ওদের নিজেরই তো খাওয়াই জোটে না। আমার শুধু নিরুর জন্যই খারাপ লাগছে। এখানে তবু মাথায় বোঝার ঠাঁইটুকু ছিল, এখান থেকে যাওয়ার পরে ওর মাতাল স্বামী যেটা কোথায় রাখবে। সে যাই হোক, আমি বা কতদিন ওদেরকে এইভাবে রাখতে পারবো, কারণ আমাকেও তো পেট চালাতে হবে। তো এই সব কিছু জানার পরে মনোজের খুবই খারাপ লাগে। সে বাড়িওয়ালাকে 3 মাসের ভাড়া চুকিয়ে দেয়। আসলে সেই টাকাটা আজকে সে ব্যবসা শুরু করবে বলে তার বন্ধুদের থেকেই নিয়ে এসেছিল, কিন্তু সে পুরো টাকাটাই বাড়িওয়ালাকে দিয়ে দেয়। আর মনোজ বাড়িওয়ালাকে বলে, আপনি ওদেরকে তাড়াবেন না, আর পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একবার হলেও জানাবেন। তো বাড়িওয়ালা মনোজকে 3 মাসের রসিদ দিয়ে সে চলে যায়। তো এরপরে মনোজ নিরুর নামে একটা চিঠি লিখে আর সেই রসিদের সাথে নিরুর বিছানার তলায় সেটা রেখে দেয়, যাতে নিরু সেটা ফট করে পেয়ে যায়। তো এরপরে মনোজ পুরো বাড়িটা ঘুরে দেখে এবং সে দেখতে পায় বাথরুমে অজস্র মদের বোতল ভর্তি। আর রান্নাঘরের অবস্থা তো বলার মতনই না, খাওয়ার জিনিস বলতে কিছুই নেই, শুধু ওই 1 বাটি খিচুড়ি আছে, তাও সেটা বাসি। এটাতে হয়তো নিরুর কোনো রকমে দুপুরবেলাটা চলে যাবে। মনোজ বুঝতে পারে যে বাড়িওয়ালা আসলে ঠিকই বলেছিল। নিরুর এই করুণ পরিস্থিতি দেখে তার খুবই খারাপ লাগে। তো এরপরে নিরু বাড়িতে আসে এবং দোকান থেকে আনা কচুরি মনোজকে খেতে দেয়, এবং তারা আবারও একে অপরকে মিথ্যে ঝুড়ি বলতে থাকে। কিন্তু এখানে এটা বোঝাই যাচ্ছে যে দুজনারই অবস্থা বর্তমানে খুবই খারাপ। মনোজের না হয় একার জীবন, কিন্তু নিরুর সংসার জীবন পুরো নরক হয়ে উঠেছে। কিন্তু নিরুর মানসিকতা মনোজের সত্যিই ভালো লাগে, কারণ নিরুর কাছে একটা পয়সা নেই, তা সত্ত্বেও সে মনোজের জন্য খাবার জোগাড় করেছে। তো মনোজ যখন নিরুকে খেতে বলে তখন নিরু বলে, না না, ওসব আমি খাই না, আমার পার্সোনাল ডাক্তার বারণ করে রেখেছে, এমনিও আমার ওয়েট বেড়ে যাচ্ছে, আর ওসব খেতে চাই না। তো এরপরে আরও কিছুটা গল্প করে মনোজ বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, পরে আবার দেখা হবে। নিরু বলে, হ্যাঁ হবে, তবে আমরা এই কয়েকদিনের মধ্যেও নতুন একটা ফ্ল্যাটে শিফট হচ্ছি, বুঝলে, সে ঠিকানা আমার স্বামীই জানে একমাত্র। মনোজ হেসে বলে, ঠিক আছে, তুমি যেখানেই যাও না কেন আমি ঠিক খুঁজে নেব, তোমাকে অত ভাবতে হবে না। তো মনোজ অলোকের বাড়িতে ফিরে আসে। তো রাত্রেবেলা সে যখন শুয়েছিল তখন অলোকের স্ত্রী শিলা তার রুমে আসে এবং রেনকোটের মধ্যে কিছু জিনিস ছিল সেগুলো সে দিয়ে যায়, কিছু সোনার জিনিস সহ একটি চিঠিও ছিল। আসলে এই রেনকোটটি নিরু পড়েছিল। ওই ছোট্ট চিঠির সারমর্ম এই যে যখন নিরু ওই রেনকোটটি পরে বাইরে গেছিল তখন রেনকোটের মধ্যে একটি চিঠি পায়, যে চিঠিটি মনোজ তার টাকা নেওয়ার জন্য তার বন্ধুদের উদ্দেশ্যে লিখেছিল, আর সেটা নিরু পড়ে ফেলেছিল। আর নিরু বুঝতে পেরে যায় যে মনোজ তাকে যে গল্প দিচ্ছে তা সবই মিথ্যে, তার আসলে খুবই টাকার দরকার। তাই নিরু উল্টে ক্ষোভ প্রকাশ করে লেখে যে তার টাকার দরকার সে তাকে কেন বলেনি, এই সামান্য কটা টাকা সে তাকে বলতেই পারত। এই বিষয় নিয়ে সে মনোজের উপরে খুবই রাগ করেছে, তাই সে তার লকেট সহ এই সোনার ছোট্ট হারটা তাকে দিয়েছে। সে ক্যাশ দিতে পারত, কিন্তু লকারের চাবি তো তার স্বামীর কাছে, ওই জন্য। তার মানে খাবার নিয়ে আসার পরে নিরু মনোজকে বুঝতে পেরেছিল, মনোজও নিরুকে বুঝতে পেরেছিল যে দুজনের অবস্থায় আসলেই জিরো, কিন্তু কেউ কারোর সামনে ইগোর জন্য নত হয়নি। আর এখানে আমরা বুঝতে পারি হয়তো নিয়তির জন্যই তারা এক হতে পারেনি,
তবুও তাদের ভালোবাসা খাঁটি ছিল। ওই জন্য আজকে এই বিপদের দিনেও তাদের একে অপরের প্রতি কোনো অধিকার না থাকা সত্ত্বেও তারা একে অপরকে গোপনেই তাদের একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু তাদের ইগোতে তারা নত হলো না। আর এটাকেই হয়তো প্রকৃত ভালোবাসা বল। কারণ মনোজের ওই কটা টাকাই শেষ সম্বল ছিল, কিন্তু সে কোনো কিছু না ভেবেই নীরুর করুণ পরিস্থিতি দেখে সে দিয়ে দিল। আর নীরুও তার শেষ সম্বল ওই হারটা, যেটা সে হয়তো তার মাতাল স্বামীর থেকে কোনো রকমে বাঁচিয়ে রেখেছিল, সেটাও মনোজের কঠিন অবস্থা দেখে সেও দিয়ে দিল। তো গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।